আচ্ছা, তাহলে আজকে ক্লাস শুরু করলাম আজকে। হ্যাঁ, আমাদের আজকের মূল বিষয় হচ্ছে রপ্তানি ইনভয়েস গুলা করা। তো ইনভয়েস করতে গেলে আসলে প্রথমটা যেটা দরকার সেটা হচ্ছে এলসি অথবা সেলস কন্ট্রাক্ট। তো আমাদের এলসি অথবা সেলস কন্ট্রাক্ট হাতে পাওয়ার পরে আমরা রপ্তানি কার্যক্রম শুরু করি আর কি। প্রথমে অর্ডার হলে ওগুলা মার্চেন্ডাইজার অথবা এই যে সাপ্লাই চেইন বা ম্যানেজমেন্ট তাদের তাদের কাছে যায়। এলসি অথবা সেলস কন্ট্রাক্ট হওয়ার পরে আমাদের হাতে আসে, কমার্শিয়াল হাতে আসে। তো ওখান থেকে আমাদের মূল কাজটা শুরু হয় আর কি। এলসি হাতে পাওয়ার পর তো প্রথম কাজটা হচ্ছে ব্যাকটেরিয়াল এলসি খোলা, তারপর হচ্ছে ওই ব্যাকটেরিয়াল এলসি অনুযায়ী ইউডি করা। এগুলোতে ইউডি ক্লাসে আমরা বলছিলাম। তো ইউডি এবং ব্যাকটেরিয়াল এলসি ওপেন এবং ইউডি পর হচ্ছে আমাদের রপ্তানি যে শিডিউল থাকে, যে কয় তারিখে শিপমেন্ট হবে, শিপমেন্টের আগে বুকিং দিতে হয়, এই বিষয়গুলো আমরা আলাপ করেছি। তো আজকে বিষয় হচ্ছে ইনভয়েস করা। ইনভয়েস করতে হবে আমাদের, ইনভয়েস অ্যাকনলেজ করা আর শিপমেন্ট ডকুমেন্টগুলো রেডি করা। তো ইনভয়েসের প্রথম হচ্ছে কি, আপনার ধরেন সেলস কন্ট্রাক্ট বা এলসি অনুযায়ী আমাকে ইনভয়েসটা করতে হবে। যেমন আমাদের এখানে প্রথমে আমার যে ইনভয়েসটা আছে, ব্ল্যাঙ্ক আছে, এই ইনভয়েসটা যারা যারা স্টাডি করছে, এখানে কি কোনো কোনো কিছু পাইছেন যেটা আপনার সেলস কন্ট্রাক্টে নাই, বা আপনি বুঝতেছেন না, এরকম কিছু ছিল আপনাদের যারা এগুলো নিয়ে স্টাডি করছেন? না থাকলে আমরা ক্লাসে কথা বলি। তো আমাদের ইনভয়েসে প্রথম হচ্ছে শিপার অথবা এক্সপোর্টার, যেটা হচ্ছে আমরা যারা শিপমেন্ট প্রতিটা কোম্পানির হবে শিপার বা এক্সপোর্টার। অনেক সময় দেখা গেছে যে বাইং হাউসের মাধ্যমে শিপমেন্ট করলে শিপার হয় যেমন কোম্পানি, এক্সপোর্টার হয় বাইং হাউস, ওরা ওদের লাইসেন্সে কাজ করে। তো ওইরকম দুই একটা হয় ভেবে, মানে একসাথে একটা হয়, এটা না জানাই ভালো, রেগুলার এক্সপোর্ট সম্পর্কে জানাই ভালো। তো আমাদের এক্সপোর্ট হচ্ছে আমাদের প্রথমে শিপারের নাম, ইনভয়েসে একটা ইনভয়েস, এটা হচ্ছে খালি ফরম্যাট। এখানে প্রথমে আমরা শিপারের নামটা অ্যাজ পার সেলস কন্ট্রাক্ট এখানে আমরা ইনপুট দিলাম। তারপর হচ্ছে কনসাইনি, কনসাইনিটা হচ্ছে দা অর্ডার অফ, যেমন কোন ব্যাংকের মাধ্যমে আপনি শিপমেন্ট করতেছেন বা কোন ব্যাংকে আপনার পেমেন্ট আসবে, সেটা হচ্ছে কনসাইনি। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কনসাইনি যেমন আমরা আলাদা ব্যাংকের মাধ্যমে এক্সপোর্ট করে থাকি, এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকি, তাদের কনসাইনি হয় আলাদা ব্যাংক। আর অ্যাড্রেস সুইপ কোড দিয়ে আমরা ব্যাংক এটাই করি। আর নোটিফাই, তারপর হচ্ছে নোটিফাই পার্টি হচ্ছে বায়ার, অথবা আপনি যার কাছে মাল পাঠাবেন কনসাইনি যেটা আর কি। তো ওটাই হচ্ছে মূলত নোটিফাই। নোটিফাই, অনেকে নোটিফাই লেখে, অনেকে অনেকে কনসাইনি লেখে। তো নোটিফাই হচ্ছে আমাদের যার কাছে মালটা যাবে, মূল বায়ার যে ক্রেতা, ওর কাছে আসলে হচ্ছে নোটিফাই ওর কাছে এনে যাবে। আমাদের যেমন এই সেলস কন্ট্রাক্ট নোটিফাই ছিল মালু, আমাদের বায়ার হচ্ছে মালু। তো এটার নোটিফাই পার্টি মালুই হবে। এগুলো আমাদের সবগুলো এলসি এবং সেলস কন্ট্রাক্টে উল্লেখ করা থাকে। অলসো নোটিফাই পার্টি অনেক সময় দেখা যায় কি, বেশিরভাগ সময় অলসো নোটিফাই পার্টিটা হচ্ছে ফরওয়ার্ডার, ফ্রেড ফরওয়ার্ডার। যে আমরা এই ফরওয়ার্ডারকে অনেক সময় দেখা গেছে কি যে, মানে চিঠি শিপমেন্ট করি, চিঠি শিপমেন্ট করলে আমাদের শিপমেন্টের আগে চিঠি চলে আসে, তখন দেখা যায় কি আমাদের মালটা ফরওয়ার্ডারকে বুঝে দিতে হয়। তো মালটা ফরওয়ার্ডারকে যখন বুঝে দেবো, আমরা অল্প নোটিফাই ফরওয়ার্ডারকে দিয়ে দিই। আর অলসো নোটিফাই যেটা রেগুলার শিপমেন্টে ফরওয়ার্ডারকে দিলেও হয়, না দিলেও হয়। না দিলে কোনো সমস্যা নেই, দিলে ভালো আর কি, একটুকুই। কারণ আপনার শিপমেন্ট, বেশিরভাগই শিপমেন্ট এখন ম্যাক্সিমাম বায়ার বাংলাদেশের মধ্যে চিঠি শিপমেন্টে হয়। মানে সেলস কন্ট্রাক্ট, এলসি শিপমেন্ট কেউ বেশিরভাগ বায়ার চায় না এখন। বায়ার ব্যাংক তো আপনার সেলস কন্ট্রাক্ট অথবা এলসি তে লেখা আছে, এখানে যেখানে যেভাবে লেখা আছে ওখানে এভাবে জাস্ট লিখবেন। মার্কস এন্ড নাম্বারটা হচ্ছে আপনার, যে বায়ার আপনার একটা একটা মার্কস এন্ড নাম্বার দিয়ে দিবে, একটা ট্যাগ দিয়ে দিবে, বা ইয়ের মতো যে সাইজ ট্যাগ, ফার্স্ট ট্যাগের মতো একটা দুটো লেভেল দিয়ে দিবে আর কি, যে ওই লেভেলের মধ্যে লেখা থাকবে। ওটা জাস্ট এখানে কপি পেস্ট করে লেখা হবে, যে ওখানে কি কি লেখা আছে, বায়ার যেভাবে চাইবে ওভাবে লিখতে হবে এখানে। মার্কস এর নাম্বারে শুধু মানে বায়ার রিকোয়ারমেন্ট গুলো, যেমন বায়ার একটা লেভেল সাইজ লেভেলের মতো স্টিকার দিব, ওই স্টিকার লেখা থাকবে যে এখানে, যেমন আমার বায়ার নাম হচ্ছে মালু, এখানে মালু লেখা আছে, 8 নম্বর, এগুলা জাস্ট কোড লিখতে হবে, কিন্তু কোনো কিছু লিখতে হবে না। যেমন 8 নম্বর ফ্যাক কোড, ফি ফ্যাক কোড, বালু অর্ডার নম্বর, ফিস,
কার্টুন, গ্রোসারি, সবগুলো দেওয়া থাকবে, কিন্তু এগুলা এখানে লিখতে হবে না, ওগুলা কার্টুনের গায়ে লেখা থাকবে, জাস্ট মার্কস এর নাম্বার হিসেবে এখানে জাস্ট শো অফ করতে হবে এগুলা, এছাড়া আর কিছু না। আর অর্ডার নাম্বার তো হচ্ছে অর্ডার নাম্বার, গুড ডিসক্রিপশন, এস কোড, যেটা আমাদের মাল আমাদের টি শার্ট এক্সপোর্ট করি 61091000, ওগুলো লেখা থাকবে। আর এদিকে হচ্ছে আমাদের আগে ইনভয়েস অন্যান্য ডিটেলস নিয়ে আলোচনা করি। যেমন আপনাদের এখানে হচ্ছে গিয়া ইনভয়েস নাম্বার, এখন ইনভয়েস নাম্বার এক একজন এক এক রকম দেয়, যেটার মতো করে দিলে হবে। আর এখানে আপডেট ডেট মতো দিবে। আর ইএক্সপি নাম্বার, ইএক্সপি নাম্বার ব্যাংক থেকে আমরা সেলস কন্ট্যাক্ট বা ব্যাংকে লিঙ্ক করার পরে ওখান থেকে আমরা নিজেরাই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ইস্যু করতে পারি। যেমন যারা এক্সচেঞ্জ অথবা অন্যান্য কথা ইম্পোর্টের, যেমন এলসি ফিল্ড সার্ভার ঢুকে, ওই সার্ভারটাই সেম সার্ভার, ওটা হচ্ছে ইম্পোর্ট, আর আমরা যেটা ইস্যু ওটা হচ্ছে এক্সপোর্ট। এখানে সেলস কন্ট্যাক্ট নাম্বার এবং ডেট লিখতে হবে। আর শিপমেন্টে পরে ভেসেল নাম্বার লিখতে হবে, এটা শিপমেন্টের আগে কোনো কাজ নাই। আবার কোম্পানি বিন নাম্বার আর ইআরসি নাম্বার লিখতে হবে। নেগোসিয়েশন ব্যাংক, নেগোসিয়েশন অনেক সময় দেখা যায় কি আমরা থার্ড পার্টির মাধ্যমে শিপমেন্ট করে থাকি, হ্যাঁ, বা থার্ড ব্যাংকের মাধ্যমে শিপমেন্ট করে থাকি। যেমন আমাদের ব্যাংকের সাথে ধরেন আমাদের আলাহা ব্যাংকের সাথে সিটি ব্যাংক ইউএসএ কোনোভাবে আরএমএ নাই বা কোনো রিলেশন নাই, যেটা সহজ ভাষায় আগে কোনো রিলেশন নাই, তখন তো সিটি ব্যাংক আমাকে পেমেন্টটা দিতে পারবে না, কিন্তু আমার তো পেমেন্ট লাগবে। তখন আমি মধ্যস্থ ব্যাংক হিসেবে বা থার্ড ব্যাংক হিসেবে, নেগোসিয়েশন ব্যাংক হিসেবে অন্য যে কোনো একটা ব্যাংক ইউজ করতে পারি। যেমন বাংলাদেশের ব্যাংক ইউজ করলে, এই যে এসএসবিসি ব্যাংক ইউজ করি, অনেক সময় আমরা বাংলাদেশে যখন ব্যাংক ইউজ করি, কারণ এসএসবিসি ব্যাংক মানে বিশ্বস্ত ব্যাংকগুলোর মধ্যে ফরেনে ওগুলা একটা মানে অনেক ভালো আর কি রিলেশন, প্রায় সব ব্যাংকের সাথে এসএসবিসি ব্যাংকের রিলেশন আছে ফরেন ব্যাংক হিসেবে। তো আমাদের নেগোসিয়েশন ব্যাংক হচ্ছে এসএসবিসি ব্যাংক, তো আমাদের পেমেন্ট এসএসবিসি ব্যাংকে আসে, আমরা আমাদের ডকুমেন্টটাও এসএসবিসি ব্যাংকে দিয়ে দেই। তো ওই ব্যাংক থেকে আবার আমাদের কপি ডকুমেন্ট দিয়ে পেমেন্ট রিলিজ করে নিয়ে আসি। ম্যাক্সিমাম সময় আপনার ব্যাংক, বায়ার ব্যাংক আপনাকে ডাইরেক্ট পেমেন্ট দিবে, আপনার যে কনসার্নি বা অর্ডার অফ যে ব্যাংক আছে আপনার, এই যে এখানে আপনি যে ব্যাংকটা ইনপুট দিবেন, যেমন আমাদের আলাহা ব্যাংক, তো যদি আপনার ওই ব্যাংকের সাথে আরএমএ থাকে তখন আপনাকে থার্ড ব্যাংক বা নেগোসিয়েশন ব্যাংক লাগবে না। এটা 100টার মধ্যে 90টাতেই লাগে না, বা 99টাতেই লাগে না, দুই একটাতে লাগে। টার্মস অফ পেমেন্ট, এটা সেলস কন্ট্রাক্টে লেখা আছে পেমেন্ট টার্মস আসলে কি। তো যে ধরেন আমাদের সেলস কন্ট্রাক্ট আমাদের পেমেন্ট টার্ম উল্লেখ করা থাকবে, আমরা সেলস কন্ট্রাক্টটা ওপেন করি। এটা হচ্ছে আমাদের সেলস কন্ট্রাক্ট। তো আমাদের সেলস কন্ট্রাক্টে এখানে ডকুমেন্ট পেমেন্ট কি কি আছে, এটা আছে। এই যে পেমেন্ট আমাদের টিটি পেমেন্ট এগেইনস্ট কপি ডকুমেন্ট, আফটার পেমেন্ট রিসিভ অরিজিনাল বিল সারেন্ডার ফর অর্ডার। তো এখানে আমাদের পেমেন্ট টার্মস হচ্ছে টিটিআর সাইট অথবা ডিপি শিপমেন্ট যেটাকে বলি, বা ডিএ শিপমেন্ট, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। বেশিরভাগ এটাকে ডিএ পেমেন্ট বলা হয় অনেকেই, ডিএ মেথড, ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্ট। তো ডকুমেন্ট এগেইনস্ট পেমেন্টের মধ্যে দুইটা টার্মস আছে, একটা হচ্ছে আপনি ডকুমেন্ট ওই ব্যাংক যাওয়ার পরে আপনাকে পেমেন্ট দিবে। আমাদের হচ্ছে ডকুমেন্টসটা যখন আমরা ওদেরকে কপি ডকুমেন্ট দিই তখন আমাদেরকে পেমেন্ট দিবে। ডিএ পেমেন্ট দুই রকম হয়। আবার আরেকটা আছে ডিএ পেমেন্ট, ডিএ টার্মস, কিন্তু ওই ব্যাংকে ডকুমেন্ট পাঠাইতেও হবে, ওরা আবার ব্যাংক টু মানে থার্ড নেগোসিয়েশন ব্যাংক থেকে ওরা পেমেন্টটা দিবে। যেমন আমার সাথে সিটি ব্যাংকে কাজ করি আমি, কিন্তু আমি সিটি ব্যাংক আমাকে 90 দিন পর পেমেন্ট দিবে, তখন আমার পেমেন্টটা আর্জেন্ট। আমি সিটি ব্যাংকের ডকুমেন্টটা আমি এসএসবিসি ব্যাংকে দিলাম, ওদের মাধ্যমে নেগোসিয়েশন করে আছে, তোমরা আমাকে এক সাইডে পেমেন্ট দিয়ে দিবা, আমি তোমাকে অরিজিনাল ডকুমেন্ট দিয়ে দিব, তুমি 90 দিন পর সিটি ব্যাংকের ডকুমেন্ট দিয়ে পেমেন্ট নিয়ে নিবা। এটার জন্য হয়তো ওরা আমাদের থেকে 2% বা 1.5% নিয়ে থাকবে অ্যাডভান্স। এটা অনেকে করে থাকে, অনেকে করে না। আমরা এটা করি না এই বাইরের জন্য, আমাদের অন্য বাইরের জন্য আবার করছি আমরা, যেটা আমাদের বড় ভাই। এটা আমাদের বড় ভাই মোটামুটি আমাদের ইয়ারলি $1 কোটি শিপমেন্ট করি আমরা প্রায়। তো টিটি পেমেন্ট এগেইনস্ট কপি ডকুমেন্ট, মানে আমার কপি ডকুমেন্টটা দেওয়ার পরে ওরা আমাদের চিঠি দিয়ে দেবে আমাদের ব্যাংকে।
দিয়ে তারপর আমরা ওই অরিজিনাল বিল সারেন্ডার করে দেবো পেড অর্ডারকে ব্যাংক এনআরসি দিয়ে। আমাদের সে পেমেন্টটা ওরা আমাদের ডকুমেন্টটা ওরা পেয়ে যাবে, পর অর্ডার ওদেরকে মাল দিয়ে দিবে বায়ারকে। তো এখানে আমরা লিখবো আমাদের মূলত পেমেন্টটা হচ্ছে টিএ 30 days সাইড। আমাদের ডকুমেন্টের পেমেন্ট আছে 30 days, ডকুমেন্ট এগেনস্টে ওরা আমার 30 days পেমেন্ট দিবে। তো আমার 30 days পেমেন্ট নেই, আমরা এর আগে পেমেন্ট নিই না। তো 30 days ডকুমেন্ট দিলে ওদেরকে 30 days মধ্যে আমাদেরকে চিঠি দিয়ে দেয়। তারপরে আমরা ওদের ওরাকে ডকুমেন্ট সারেন্ডার করে দিই। ম্যাক্সিমাম সময় দেখা যায় কি ভেসেল সেলিং হওয়ার 3-4 দিন আগে পেমেন্ট দেয়, তখন আমরা ডকুমেন্ট দিয়ে দিই। আর শিপমেন্ট মোড হচ্ছে ফ্রি অন বোর্ড। আমরা বেশিরভাগই আমাদের শিপমেন্ট গুলো ফ্রি অন বোর্ড করি। আমরা জাহাজ পর্যন্ত মাল দিয়ে দিব, তারপর ওদের লাইব্রেরি, আমাদের কোনো লাইব্রেরি নাই। আর যদি আমরা এফসিএ শিপমেন্ট করি তখন আমাদেরকে ফেজ ফরওয়ার্ড পর্যন্ত লাইব্রেরি দেয়। আমরা ডিপুতে মাল কোথায় দেবো, তাহলে আমাদের লাইব্রেরিটি শেষ। এটা হচ্ছে এফসিএ মোড। আর এফবি হচ্ছে বোর্ডে উঠে দেওয়া পর্যন্ত। তো প্লেস অফ ক্লিয়ারিং এর হচ্ছে চিটাং হবে, পোর্ট অফ ডিসচার্জ এটাও চিটাং, ফাইনাল স্টেশন হবে আপনার ইউএসএ তে। ভাই আপনার হচ্ছে কি ভাই স্ট্রিট বলেন। প্রেজেন্ট হচ্ছে সেলস কন্ট্রাক্টর, জি, স্ক্রিন আচ্ছা প্রেজেন্ট সরি হচ্ছে এখন সেলস কন্ট্রাক্ট। সরি সরি, এক মিনিট। কন্ট্যাক্ট, আচ্ছা। তো আমাদের যেটা বলছিলাম শিপমেন্ট মোড আর কি, তো শিপমেন্ট মোড আমাদের হচ্ছে প্রি অন বোর্ড, যেটা বললাম যে আমার বোর্ডে মাল উঠে দেওয়া পর্যন্ত আমাদের লাইব্রেরিটি। আর যদি এফসি হতো তাহলে ডিপুতে মাল পৌঁছে দেওয়া হতো আমাদের লাইব্রেরিটি। যেমন গত বছর হয়েছিল বিএমডিউ তে আগুন লাগছিল, তখন যাদের এফসি মোড ছিল তারা পেমেন্ট পাইছে তার থেকে, যাদের এনভিভি ছিল তারা পায় নাই। প্লেস অফ লেডিং এটা হচ্ছে আমাদের প্লেস অফ লেডিং, প্লেস অফ ডিসে হচ্ছে চিটং, আর ফাইনালি চিটং হচ্ছে আপনার ইউএসএ, আমাদের মাল বায়ারটা ইউএসএ বায়ার। এগুলো হচ্ছে ইনফরমেশন জাস্ট আপনার ফিল আপ করা আর কি, উপরে যে জগৎ যেগুলো দরকারি জিনিস যা সবগুলো দরকারি। আর এখানে হচ্ছে আমাদের অর্ডার ইনফরমেশন আর কি, যে অর্ডার নাম্বার এখানে দিতে হবে, এখানে গুডস ডিসক্রিপশন দিতে হবে। যেমন আমাদের সেলস কন্ট্যাক্ট অর্ডার নাম্বার ছিল P025, অর্ডার নাম্বার হচ্ছে P025। আমাদের ডিসক্রিপশন হচ্ছে টি শার্ট, মেন্স টি শার্ট, এসএস কোড 61091000, কালার বিএলএস একে ব্ল্যাক, কার্টুন বিশ হাজার 900, 20,900 কার্টুন এখানে। আর পিস হচ্ছে 4,18,000 পিস, 4,18,000 পিস। ইউনিট প্রাইস 1.25। আচ্ছা, এই যে আমাদের এই যে শিপমেন্টটা, হ্যাঁ, এই যে আমরা ইনফরমেশনটা লিখলাম এখানে, এই যে অর্ডার নাম্বার, তারপরে হচ্ছে আপনার ডেসক্রিপশন, অর্ডার নাম্বার আছে এখানে, অর্ডার নাম্বার, ডেসক্রিপশন, তারপর হচ্ছে এসএস কোড, তারপরে কালার, তারপর কার্টুন কোয়ান্টিটি, পিস কোয়ান্টিটি, ইউনিট প্রাইস আর টোটাল ভ্যালু। এগুলো আমাদের ডিটেলস ট্র্যাকিং লিস্টে, যেটা আমি আপনাদেরকে দিয়ে শেয়ার করছি আপনাদের সাথে, ওখানে দেখে দেখে ফিল আপ করতে হবে। এটা থাকবে, ডিসক্রিপশন থাকবে আপনার সেলস কন্ট্রাক্টে, ডিসক্রিপশন অর্ডার নাম্বার লিখতে হবে সেলস কন্ট্রাক্ট থেকে। এসএস কোড তো এটা বাংলাদেশের কাস্টম টাইপ শিডিউল অনুযায়ী লিখতে হবে। কালার লিখতে হবে প্যাকিং লিস্ট থেকে, কার্টুন কোয়ান্টিটি প্যাকিং লিস্ট থেকে, পিস কোয়ান্টিটি প্যাকিং লিস্ট থেকে লিখতে হবে। ইউনিট প্রাইসটা সেলস কন্ট্রাক্ট থেকে লিখতে হবে, অথবা অর্ডার শিট থেকে। আর টোটাল অ্যামাউন্ট ইউনিট প্রাইস দিয়ে ফিস দিয়ে গুণ দিয়ে যা আসে তাই, টোটাল লিখে দিব আর কি।
এটা হচ্ছে আমাদের একটা ইনভয়েস করার, একটা ইনভয়েস প্রায় শেষ। এখানে আমরা নোট লিখে দেবো, আর এখানে আমাদের যারা ইউরোপে শিপমেন্ট করি, যদি আমাদের ইউরোপে শিপমেন্ট হয় তখন আমাদেরকে র্যাক্স ডিক্লারেশন দিতে হয়। তো র্যাক্স ডিক্লারেশনটা একদম এভাবে দিতে হবে, এভাবে দিলে আপনাদের জন্য আমরা দিয়ে আসছি, আমি 8-10 বছর থেকে করে আসছি, এভাবে দিয়ে আসছি। শুধু এখানে আপনার কোম্পানির নামটা, র্যাক কোম্পানির র্যাক্স নামটা লিখলেই হবে। তো ইউরোপের বাইরে শিপমেন্ট করে র্যাক্স ডিক্লারেশন লাগে না, যেমন ইউএস তে র্যাক ডিক্লারেশন এলাও না, মিডল ইস্টে র্যাক্স ডিক্লারেশন লাগে না, মিডল ইস্টে জিএসপি করতে হয়। আর ইউএস তে জিএসপি সুবিধা এখন আমাদেরকে দেয় নাই, ওখানে শুধু সিও দিতে হয়। আবার ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে আছে ইউনাইটেড কিংডম, কিন্তু ইউনাইটেড কিংডমে আমরা ট্যাক্স দিয়ে থাকি। যেমন আমাদের এখানে যে ট্যাক্সের মধ্যে এই যে এতটুকু এই যে সিস্টেম ডিফারেন্স অফ দা ইউরোপিয়ান ইউনিয়ন, এখানে ইউরোপিয়ান ইউনিয়নের পরিবর্তে আমরা ইউনাইটেড কিংডম দিয়ে ট্যাক্স দিয়ে থাকি, ইউকে সেটা অ্যাকসেপ্ট করে। যেহেতু আগে জিএসটি ফ্যাসিলিটি ছিল ইউকে তে, এই জন্য ওরা ট্যাক্স ডিক্লারেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে হলেও ওটা অ্যাকসেপ্ট করে নেয়। তো সেই অনুযায়ী আমাদের ইউরোপিয়ান এই যে ইউকে তে আমরা ট্যাক্স দিতে পারি। শুধুমাত্র মিডল ইস্ট এবং আফ্রিকা এবং অন্যান্য অস্ট্রেলিয়া এগুলোতে বাদে শুধু ইউরোপের জন্য আমাদের রেস ডিক্লারেশন, এবং ইউরোপের বাইরে হচ্ছে শুধু একমাত্র ইউকে, যেটা আমরা রেস ডিক্লারেশন দিয়ে থাকি। অন্যান্য কান্ট্রিতে রেস ডিক্লারেশন লাগে না কিছুতে, যেমন লাতিন আমেরিকাতে আবার সিও লাগে যে। আচ্ছা, সুইজারল্যান্ড, নরওয়ে, তুর্কি 3 দেশে আছে। জি বুঝি নাই। সুইজারল্যান্ড, নরওয়ে, তুর্কি ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে ট্যাক্স লাগে। হ্যাঁ হ্যাঁ, ওগুলোতে রেক্স লাগে, আমি বলতেছি ওয়ান বাই ওয়ান বলতেছি। আমি যেটা বলতেছিলাম যে আমাদের যে লাতিন আমেরিকাতে শিপমেন্ট যেগুলো আমরা করি, তো ওগুলোতে রেক্স না দিলে ওদের আমাদেরকে সিও দিতে হয়। ওরা সিও মাস্ট, যেমন চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা ওগুলোতে আমাদের সিও দিতে হয়, ইফিবি সিও। ওটা হচ্ছে আলাদা একটা ফরম্যাট আছে ওদের। তো ইউরোপের বাইরে ইউকে তে আমাদের রেজিস্ট্রেশন দেওয়া যায়। আর লাতিন আমেরিকাতে হচ্ছে এই যে ইফিবি সিও আর কি, যেটা ওদের একটা নির্দিষ্ট ফরম্যাট আছে। আবার ইন্ডিয়া চ্যাপ্টার একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, ওটাও ই করতে হয়। আর ওই যে বাইজেন যেটা বললো, ওই যে তুর্কি বা আদার্স যে 2-3টা কান্ট্রি, সুইজারল্যান্ড বা অন্যান্য যে এগুলা, আমাদের ইতেও আবার এই যে র্যাক্স লাগে না, যে রাশিয়াতে, রাশিয়াতেও কিন্তু র্যাক্স লাগে না ওখানে, সরি জিএসপি লাগে না, ওখানেও র্যাক্স ডিক্লারেশন দিলেই হয়। আর রোমানিয়াতে র্যাক্স ডিক্লারেশন অনেকে চায় অনেকে চায় না, আমরা যেগুলো করি ওগুলোতে আমরা মানে র্যাক্স ডিক্লারেশন দিই। আবার আমাদের যে আরেকটা বাইরে আছে, ওরা র্যাক্স ডিক্লারেশন রোমানিয়াতে অ্যালাউ করে না। ওদেরকে আবার আমাদের এই যে বিল অফ এক্সপোর্ট, যেটা বিল অফ এন্ট্রি বলি, আমরা বিল অফ এক্সপোর্ট বলি আর কি, যেটা শিপিং বিল, ওরা ওটা দিয়ে, ওটা নেয়, ওটা নিয়ে ওরা আচ্ছা না। তো এক একজন এক এক রকম ভাবে করে। আবার তুর্কিতে র্যাক্স ডিক্লারেশন দিয়ে আমরা কাজ করতে পারি। তো মূল কথা হচ্ছে আসলে এই কথাগুলো বলার কারণ হচ্ছে, যেমন আমাদের ইউরোপিয়ান ইউনিয়নের জন্য র্যাক্স হলেও কিন্তু অনেকে সেটা এলাও করে, তো অনেকে সেটা এলাও করে না। তার কাস্টমস মানে যে রিকোয়ারমেন্ট অনুযায়ী, এটা হচ্ছে মূল কথাটা হচ্ছে এটাই যে আপনার কান্ট্রি থেকে বাইরের কান্ট্রি কি কি লাগবে, আপনি অরিজিনাল ডকুমেন্ট বাইরে যখন দিবেন বা নেগোসিয়েশন করবেন যে আপনার ডকুমেন্ট নিয়ে, তখন আপনি বলে নেবেন যে ভাই আপনার কি কি ডকুমেন্ট লাগবে। এই আমাদের ডকুমেন্ট আমরা একটা লিস্ট করে রাখছি, আমরা যে এক্সপোর্ট ডকুমেন্ট একটা লিস্ট আছে আমাদের কাছে, যে আমরা ওই লিস্টে দিয়ে দিই যে এই লিস্টের মধ্যে তোমার কি কি লাগবে এবং কি কি লাগবে না, তুমি আমাকে ইনফর্ম করো। আবার যেমন আমাদের কানাডাতে একটা ইয়ে আছে, B25 একটা ইয়ে সার্টিফিকেট আছে, আবার সার্টিফিকেট অরিজিন আছে। ওখানে আবার ওরা ট্যাক্স এলাও করে না, ওরা শুধু যে সার্টিফিকেট অরিজিন যেটা আবার এক্সপোর্ট দিলেই হয়। আবার ওই যে সিও চেম্বার অথবা ইপিবি অথবা বিকেএমই বিজির মধ্যে ওগুলো থেকে লাগে না। তো ওদের যে সিওটা সার্টিফিকেট অফ অরিজিন, ওটাও এই যে শিপার বা এক্সপোর্টার দিয়ে দিলেই হয়। আর B25 একটা সার্টিফিকেট আছে ওদের নিজস্ব ফরম্যাট, ওটা দিলেই হয়। তো মূল কথা হচ্ছে বায়ার রিকমেন্ড ওরা বলে দিবে, ওদেরকে আপনি যখন লিস্ট দিবেন, ওরা কি কি সার্টিফিকেট লাগবে কি কি লাগবে না ওরা আপনাদেরকে বলে দিবে। আর এখানে তো হচ্ছে আপনার ফাইনালি ইনভয়েসের যে কার্টুন ফিস, গ্রোসারি নেটওয়ার্ক, আমাদের ডিটেলস লিস্ট থেকে দেখে লিখে লিখে নিব। তারপরে হচ্ছে প্যাকিং লিস্ট, প্যাকিং লিস্টটাও সেম, যে উপরে যে ইনফরমেশন গুলো সেম লিখতে হবে, ফটো রিসিপ্ট যা আছে সবগুলো লিখতে হবে। জাস্ট এখানে আপনার ভ্যালু আসবে না, এখানে যে এখানে ইনফরমেশন যেগুলো আছে, ওখানে যেরকম অর্ডার নাম্বার এখানে আসবে, ও- এখানে আসবে অর্ডার নাম্বার, কার্টুন, টোটাল কার্টুন, তারপর হচ্ছে পিস, কোয়ান্টিটি ইন পিস। মানে এখানে আমাদের ধরেন, ওখানে আমাদের ইনভয়েসে কত পিস ছিল,
4,18,000 পিস, 20,900 কার্টুন। 4,18,000 ভাগ 20,900। আচ্ছা, এটা কাজ করতেছে না। চার লক্ষ আঠারো জিয়াদ ভাই, হাজার ওই কার্টুন নাম্বারের ঘরটা আপনি হচ্ছে জেনারেল ফরম্যাট করে নিন, ওটা মানে ডেটের ফরম্যাটে আছে, এই জন্য আসতেছে। আচ্ছা, হয়ে চলে আসছে। আচ্ছা, আমাদের এখানে প্রথম ঘরে আমাদেরকে লিখতে হবে কত পিসের কার্টুন আর কি, তারপরে হচ্ছে আমাদের টোটাল কার্টুন এখানে লিখতে হবে, তারপরে আবার পিস কার্টুন মানে পার পিসে কত কার্টুন এখানে লিখতে হবে। এটা হবে 20 পিসে আমাদের একটা কার্টুন আর কি, 20 পিস। ধরেন এখানে এক কার্টুনে, ধরেন এখানে এই স্টাইলে, ধরেন না অনেক স্টাইলে অনেক সময় অনেক কার্টুন থাকে, আমরা একটা একটা করে বুঝাইলাম। আর এখানে 10টা থাকতে পারে, সমস্যা নাই। আর পিস এখন তো 20 পিস আমাদের দিলাম, এটা আমাদের এক পিসে এক কার্টুন নিচ্ছি আমরা। তো ওয়েট রেজাল্ট যেটা আসে এটাই দিমু। বছরটা নেটওয়ার্ক একটু বেশি হয়। তো এখানে কোনো ভ্যালু আসবে না, এখানে শুধু মানে ওয়েট এবং কার্টুন পিস এই ইনফরমেশন গুলো আসবে, মেজারমেন্ট গুলো আসবে, এছাড়া এর বাইরে এখানে আর কিছু আসবে না। ও এখানে যেটা ফ্যাক্ট লিস্ট আর ইনভয়েসে ভ্যালু থাকবে। আর এখানে হচ্ছে ওই ইনফরমেশন উপর যে ইনফরমেশন গুলো আছে এর বাইরে এখানে থাকবে শুধু মেজারমেন্টটা, সিবিএমটা। টোটাল ফ্যাক্ট লিস্ট হচ্ছে টোটাল আসলে মানে গুডস ডিসক্রিপশনের যে যতগুলো ই আছে, কিভাবে প্যাকিং মালটা আমরা প্যাকিং করলাম, পার পিসে কত পিসে কার্টুন আছে, 10 পিসে কার্টুন থাকতে পারে, 20 পিসে বা 30 পিসে কার্টুন থাকতে পারে, 50 পিসেও থাকতে পারে। 50 পিসের উপর আমি করি নাই, সেটা আমার আইডিয়া নাই, কেউ করে থাকলে করতে পারে। এটা হচ্ছে আমাদের ইনভয়েস এবং ফ্যাক্টরি লিস্ট করা দেখলাম আমরা আজকে। তো আসলে ফরম্যাটটা নিয়ে যারা আপনার কাজ করলে আপনার আসলে মানে কোনো কথা কোথাও আটকে গেলে তাহলে অ্যান্সার দেওয়া সহজ হইতো। এখন আসলে মনে হয় না আমরা সবাই এটা নিয়ে স্টাডি করছি, দুই একজন হয়তো করছি, সবাই করি নাই। ওইভাবে করলে আসলে আমাদের জন্য সবার জন্য ভালো হতো। তো এখন আজকে যারা আমরা তো মোটামুটি প্রায় অনেক কিছু দেখলাম, তো যেগুলো দেখলাম আমরা যদি এগুলো নিয়ে আমরা সবাই একটা স্টাডি করি, তো আমাদের পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে হয়তো আলোচনা করতে পারবো। আচ্ছা, এখন আজকে ক্লাস নিয়ে যে কারো কোনো কোশ্চেন থাকে আসলে কোশ্চেন করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা জিয়াদ ভাই, জি ভাই। আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে, আপনারা যে ধরেন মালগুলা রেডি হওয়ার পরে, জিনিসগুলো রেডি হওয়ার জি। পর মানে কোন পর্যায়ে যে আপনারা হচ্ছে ইন্সপেকশনটা করান? ধরেন বাইরের মনোনীত যে পার্টি আছে, হুম। কোম্পানি আছে, তারা যে মালটা ইন্সপেকশন যে করে এটা ধরেন কোন পর্যায়ে? আমাদের আমাদের ধরেন আজকে মালটা রেডি হবে, বা আমাদের 20,000 পিস মাল, 19,000 পিস মাল রেডি হয়ে গেছে, 1,000 পিস বাকি আছে বা 2,000 পিস মাল বাকি আছে। তখন আমরা যদি ডাইরেক্ট বাই হয় তখন আমরা বায়ারকে ইনফর্ম করি, কিউসি কে সিসিতে রেখে, ওদের যে লোকাল বাইং হাউস অথবা লোকাল লিয়েজ অফিসে আছে ওদের কিউসি থাকে প্রত্যেকেরই। তো এভাবে রাখা বায়ারকে রাখে আমরা মেল দিই যে মালটা রেডি আছে, তুমি তোমার লোক পাঠাও ইনস্পেকশন করতে, আগামীকালকে মালটা এক্সপেক্ট করতে পারবে। তো যখন আমাদের মালটা রেডি হয় ঠিক তার 1 থেকে 2 দিন আগে এটা আমরা দিয়ে থাকি। কারণ আমাদের এলপিবি বায়ারের ধরুন শিডিউল হচ্ছে 14 তারিখে হ্যান্ড ওভার করতে হবে। হ্যাঁ, 14 তারিখে হ্যান্ড ওভার করতে হলে আমার 13 তারিখে ঢাকা থেকে এক্সপেক্ট করতে হবে মাস্ট। 13 তারিখে এক্সপেক্ট করতে 13 তারিখে পরে শিডিউল দেওয়া যাবে না, 13 তারিখে তো মাল রেডি করতেই হবে। এলপিবি আবার শিডিউল টাইট শিডিউল ওদের, যেমন যদি একদিন লেট করেন তাহলে 2% ডিসকাউন্ট, ওরা 2 দিন লেট করলে 2.5%, এইভাবে করে ওরা ডিসকাউন্ট বাড়াবে, এই জন্য ওটা লেট করি না। এরকম ধরনের আমাদের 14 তারিখে শিপমেন্ট করতে হবে, আমাদের বুকিং অ্যাপ্রুভাল আছে, আমাদের 13 তারিখে মাস্ট ইন্সপেকশন করতেই হবে, মাল যে কোনো ভাবে হোক রেডি করতে হবে। আর সচরাচর আমাদের 3 দিন আগে আমাদের মাল রেডি করার চেষ্টা করে আমাদের কোম্পানি, 3 দিন আগে মাল রেডি করে তারপর একদিন আগে ইন্সপেকশন করে, কোনো কোনো কারণে যদি ইন্সপেকশন ফেল করে তারপর 13 তারিখে মালটা আবার রি ইন্সপেকশন করতে পারবে কোনো ত্রুটি থাকলে। তো যদি 13 দিন 3 দিন আগে মাল রেডি করে তাহলে আমরা 5 দিন আগে বায়ারকে ইনফর্ম করি যে
বা 5 থেকে 6 দিনের বাইরে ইনফর্ম করে যে তোমার মালটা এত তারিখে রেডি হবে, তুমি ইনস্টিটিউশনের লোক পাঠাইবা। তখন ওরা ওদের কিউসি পাঠায়, ওদের কিউসি অবশ্য মেলেই থাকে, আর এছাড়া তো ফোনে যোগাযোগ হয়। আজকে একটা সিএম কে কথা বলতেছেন বলেন। মেহেদী ভাই কিছু বলবেন? ইয়া ভাইয়া, জি আমি আরেকটা বলেন। অন্য একটা জিনিস জানতে চাইতেছি, সেটা হচ্ছে এই সার্টিফিকেট অফ অ্যানালাইসিস, এই জিনিসটা কি কি মালের সাথে মানে দেওয়া হয়? সার্টিফিকেট অফ অ্যানালাইসিস তো আমরা বেশিরভাগই ইম্পোর্টের জন্য আমরা ব্যবহার করি, এক্সপোর্টের জন্য তো আমরা এখন পর্যন্ত ব্যবহার করি নাই। আপনি করে থাকা সেটা আপনি নিজে বলতে পারেন, না, বা আমি এখানে তো কেউ করে আমি থাকবে, তো এখন এখানে কেউ করে export- থাকবে। এখানে কি আপনারা কেউ এক্সপোর্টের জন্য সার্টিফিকেট অফ অ্যানালাইসিস ইউজ করছেন? যারা এক্সপোর্ট করেন তারা দিতে পারবে। আমি এখন পর্যন্ত ওটা ইউজ করি নাই, এই জন্য আমার ওই বিষয়ে ধারণা নাই। না, আমি জানতে চাচ্ছি, হ্যাঁ সেটাই আমি জানতে চাচ্ছি, মানে এটা মানে প্রসিডিউরটা কিভাবে, বা এটা কি কোম্পানি নিজে করে, যে এক্সপোর্ট করে তারা করে অ্যাকচুয়ালি নাকি? অ্যাকচুয়ালি মেহেদী ভাই আসলে আমি আসলে করি নাই, সেটা নিয়ে আসলে কথা বলা হয়তো আপনার কাজটা আরো অগোছালো হয়ে যাবে, সেটা আমার পক্ষে সেটা জি না জি বলাই জি। ভালো। এটা আমি তাই জানি না? না, একটু ওকে, কিছু ঠিক জানলাম আছে। তো বলতে পারতাম। জি। না, আমি শুধু সার্টিফিকেট অফ অ্যানালাইসিস রিসিভ করি, যে আমি ইম্পোর্ট করি, আমি শুধু দেখি যে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস আমাকে দিছে। এই জন্য অন্য আমি কিছু আপনার বোঝা প্রথমে যায়। বলছি এটা ইম্পোর্টের পার্ট, যেটা আমি আপনার প্রথমে বলছি। আমিও এখন ইম্পোর্টে করি, আমি এখন এক্সপোর্টের কাজ করি না 2 বছর থেকে। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, আজকে একটা বিষয় মানে হলো যে সিএমটি বেসিস শিপমেন্ট আর কি, যেমন ফ্রি অফ কস্টে মাল আসলে তখন এটা মানে এফবি ভ্যালু কেন ডিক্লেয়ার করতে হবে, আর সিএমটি ভ্যালু কেন ডিক্লেয়ার করতে হবে, আবার এফবি ভ্যালু কেন ইউডি করতে হবে না। আসলে ওটা আমরা শুধু মুখে আলোচনা করি, ওটা অন্যদিন একটা সিএমটি ইনভয়েস নিয়ে বসলে আমরা আলোচনা করতে পারবো। তো যদি সিএমটি শিপমেন্ট হয় কাটিং মেকিং এবং টিমিং, তো হয় কি আমাদের সেলস কন্ট্রাক্ট কিন্তু সিএমটি বেসিসে সেই সেলস কন্ট্রাক্ট দেওয়া হয়। যেমন আমাদের $10,000 সিএমটি বেসিসে একটা সেলস কন্ট্রাক্ট আসলো, ওর এক্সপোজ এবং ফেব্রিক্স পুরোটাই আমাদেরকে বায়ার ফ্রিতে দিল, ফ্রি অফ কস্টে দিল। তো আমরা ওই ফ্রি অফ কস্টে মালটা আইনা আমরা এক্সপোর্ট করব। এখন দেখা গেছে অনেকে একটা বিষয় নিয়ে সমস্যা হয়, যেটা এই যে যখন ইস্যু করে তখন এফওবি তে ইস্যু করে এবং এফওবি ভ্যালু না দেখায়, শুধু সিএমটি ভ্যালুটাই দেখায়, মানে ডাইরেক্ট ইনভয়েস ভ্যালুটা দিয়া ইস্যু করে ফেলে। সেক্ষেত্রে একটা বিষয় হলো যে আমাদের সিএমটি ইনভয়েস গুলোর জন্য আমাদের এফওবির জন্য একটা আলাদা ভ্যালু লাগবে, কারণ আপনার যে $10,000 দিয়েছে সেটা আপনার শুধু সিএমটি দিছে, সেটা আপনার কাটিং মেকিং এবং ট্রিমিং এর জন্য দিতে, তাহলে আপনার মূল ভ্যালু কিন্তু এটা না। তাহলে আপনার এখানে আরো ভ্যালু আছে, যেমন তাহলে আপনার কি করতে হবে, যেমন আমাকে $7,000 এক্সওয়াইজ এবং সুতো দিচ্ছে সে, বা ফেব্রিক্স দিচ্ছে, ফেব্রিক্স এবং এক্সওয়াইজ দিয়ে $7,000, আর সেলস কন্ট্রাক্ট দিচ্ছে সিএমটি বেসিস $10,000। তাহলে আমার টোটাল কত হলো, ইম্পোর্টে আমার পিএফ কস্টে মাল আসছে $7,000, আর আমার সিএমটি সেলস কন্ট্রাক্ট আছে $10,000। টোটাল $70,000 আমার এটা এফওবি গুডস। $70 টোটাল মাল আমাদের খরচ। তো $70 টোটাল খরচ হয়, তাহলে ফ্রি অন বোর্ডে খরচ $70,000। তো যখন ইস্যু করবো তখন আমাদেরকে দেখাতে হবে এফওবি ভ্যালু হচ্ছে $7,000, সিএমটি ভ্যালু হচ্ছে $10,000, টোটাল $70,000 ইনভয়েস করতে হবে, ইস্যু করতে হবে। এবং তারা সাবটা দেয় বা জিএসপি দেয় বা সিও দেয়, ওখানে আমাদেরকে সিএমটি ভ্যালু এবং এফওবি ভ্যালু দুটোই উল্লেখ করতে হবে। আর সেলস কন্ট্রাক্ট অথবা ইউডি। সি ক্যাটাগরির ক্ষেত্রে জি ভাই। সি ক্যাটাগরির ক্ষেত্রে সি ক্যাটাগরি বলতে বুঝি নাই। সাতটা যে পাস করা, হ্যাঁ, সাবটা, সাবটা তো ইন্ডিয়ার জন্য। আমরা যে এটা করতেছি সিএমটি, ওটা করতেছি আমরা কানাডার জন্য করতেছি আর কি আমরা। তো ওই আমরা সাবটার মাঝে ইয়া লেখা থাকে ডি সি, ওই টাইপের ইয়া থাকে পার্সেন্টেজ এর উপর। ওইটা আমি জানতে চাইতেছি মনে হয়। কখনো করি না, আমার ওই সম্পর্কে জানা নাই। যাই হোক, তো আমরা কানাডার জন্য আমরা সিএমটি শিপমেন্ট গুলো করি। তো আমাদের ধরেন ইনভয়েস ভ্যালু আমার টোটাল $70,000 দেখাই। $10,000 হচ্ছে আমার সিএমটি, $7,000 হচ্ছে এফওবি, টোটাল $70,000।
এটা দুটো আলাদা করে দেখাতে হবে। ইএসপি এফওবি তে ইস্যু হবে, কিন্তু এফওবি ভ্যালু আর সিএমটি ভ্যালু আলাদা দেখাতে হবে। দুই ইনভয়েস ভ্যালু $10 লিখে ইস্যু করে ফেললে অনেক ঝামেলা হবে এটা নিয়ে। যেমন আমাদের যে আগে এক্সপোর্ট যিনি করতো আমাদের বর্তমান কোম্পানিতে, উনি শুধু সিএমটি ভ্যালু দিয়ে শুধু $10 দিয়ে ইস্যু করে ইস্যু ছাড়া দিত। তখন এখন যারা সিএসসি করতে গেছে তখন এরা এফওবি ভ্যালু খুঁজে পায় না, তখন এটা নিয়ে আবার এই যে করে বাংলা ব্যাংক থেকে ইয়ে না, কিন্তু ডুপ্লিকেট করে ফেলছে, তো বাংলাদেশ ব্যাংক থেকে টিকিট আইনা আবার এটা পেমেন্ট করা লাগছে। এগুলো আসলে সিএমএ এগুলো ফ্রি অফ কস্ট ইনভয়েস গুলো করার আগে আমাদের সাবধানতার সাথে করতে হবে আর কি, না হলে সমস্যা হয়। লিয়ান করবো কোন ভ্যালু, ওই লিয়েন শুধু সিএমটি ভ্যালু সিএমটি না ভ্যালু, এফওবি? লিয়েন বস আমি বলছি সেলস কন্ট্রাক্ট ইউডি লিয়েন তিনটাই সিএমটি ভ্যালু হবে। শুধুমাত্র আপনার ডকুমেন্টস যেমন আপনার ইএক্সপি, কমার্শিয়াল ইনভয়েস, ফ্যাক্টরিং লিস্ট, সরি ফ্যাক্টরিং লিস্ট তো ভ্যালু না, কমার্শিয়াল ইনভয়েস, তারপরে হচ্ছে বিল অফ এক্সপোর্ট, সাবটা বা অথবা জিএসপি আপনারা যায় দেন বা সিও, ওগুলোতে আপনাদের এই ভ্যালুগুলো ডিক্লেয়ার সিএমটি এবং এই ভ্যালু ডিক্লেয়ার করতে হবে। কন্ট্রাক্টে দুইটাই থাকে, আবার ওই সিএমটি ভ্যালু প্লাস এফওবি ভ্যালু দুইটাই থাকে। জি জি, ওগুলো দুটো দেখাতে হবে, ইনভয়েস, ইএক্সপি, বিল অফ এক্সপোর্ট, জিএসপি, সিও, ওগুলো দুটো দেখাতে হবে। কিন্তু সেলস কন্ট্রাক্ট এবং লিয়েন এবং হচ্ছে আপনার ইউডি এখানে শুধু সিএমটি ভ্যালুটা থাকবে। কারণ আপনি যদি কোনো কারণে এফওবি ভ্যালু $7 যোগ করে এখানে $17 ইউডি করে দেন, তখন আপনার কাস্টমার দেখবে যে $10 শিপমেন্ট গেছে, বাকি $7,000 শিপমেন্ট যায় নাই। তখন একটা কাস্টমার হচ্ছে না, আগে আপনার বাকি $7,000 তাহলে কই, তাহলে কি আপনি মানে ই করছেন, মানি লন্ডারিং করছেন, তখন একটা প্রশ্ন ইয়ে হয়ে যাবে আর কি। তো এর জন্য আর কি আমাদের এফওবি যে শিপমেন্ট গুলো এগুলো আমাদেরকে খুব কেয়ারফুলি করতে হবে, এটাই হচ্ছে মূল কথা আর কি, যাতে কোনো আমার কথা না আটকে যায়। আর কিছুদিন আগে একটা ইস্যু ছিল ফ্রি অফ কস্টে বেনাফোলে, যে বেনাপোলে সব মাল আটকে দিছে, আমারও মাল আটকেছে ওখানে। তো দক্ষিণ উত্তরবঙ্গে একটা প্রতিষ্ঠানের জন্য ওরা প্রথম হতে তারা নতুন প্রতিষ্ঠান হতে তারা মাল নিয়ে আসছে, পরে এটা সমাধান হয়ে গেছে, যে নিয়ে দেখলাম গ্রুপে আলোচনা চলতেছে। এগুলো আসলে নির্দিষ্ট জায়গায় আসলে কিছু কিছু সমস্যা থাকে, কাস্টমার সেক্টরের সমস্যা নিজেরা করলে তখন ওরা নিয়ে আসলে অনেক করে ফেলা। যেমন আমাকে যখন বলছে যে প্রত্যয়নপত্র লাগবে, আমি বলছি আমি তোমার প্রাপ্যতা দিয়েছি, প্রত্যয়নপত্র লাগবে কেন, তাহলে আমাকে বেনাফল কাস্টমার আসতে বলে আমাকে একটা চিঠি দিতে অথবা দক্ষিণ বঙ্গে চিঠি দিতে যে প্রত্যয়ন পদ্ধতি মাল চালানো যাবে না, প্রত্যয়নপত্র দরকার। তখন আমি বনকে বলবো যে আমার প্রত্যয়নপত্র দেন আমি মাল রিলিজ করার জন্য, এছাড়া তো বলা যাবে না। তো পরে সিএনএ পরে এগুলো বলছি, তো ওনারাই ওখানে বলে মাল রিলিজ করে দিচ্ছে। এক্সপোর্টের জন্য ক্ষেত্রে আমাদের এফওবি এফওসি মানে যখন ডকুমেন্টে আসবে সিএমটি যে ইনভয়েস গুলা, ওগুলো আমরা কেয়ারফুলি করবো। আর সবচেয়ে এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে ইউনিট প্রাইসটা, যখন আমরা অর্ডার শিট এবং সেলস কন্ট্রাক্ট দুটোই ভালোভাবে চেক করে তারপর ইনভেস্টটা করবো। কারণ কোনো কালে ভ্যালু কম হইলে আমাদের সমস্যা, বেশি হইলেও সমস্যা, বেশি হইলে আবার ডিউ থাকবে, কম হলে পেমেন্ট কম আসবে। আজকে কারো কোনো কোশ্চেন আছে আর? সজল ভাই, জি ভাই। আজকে ক্লাস কি স্টাডি করে কি নেক্সট একটা এক্সপোর্টের ক্লাস দিবেন নাকি? হ্যাঁ দিতে পারেন, জেনারেল কিছু বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, তাহলে আজকে যে দুই তিন topic। ডকুমেন্ট গুলো আসলে সবাই এগুলো নিয়ে কাজ করলে বা এগুলো কি কি সমস্যা আছে নিজেদের এটা ফাইন্ড আউট করতে পারলে নেক্সট ক্লাস আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি, যে কি হতে কি কি করতেছে বা কোনো সমস্যা হচ্ছে কিনা, কোথায় সমস্যা হচ্ছে, কি বুঝতেছে না, এটাই আর কি। তাহলে আমরা একটা মেসেজ দিয়ে দিলাম গ্রুপে যে এই আজকে ক্লাস নিয়ে যদি কারো কোনো কি থাকে, কাজ ডকুমেন্ট করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকলে সেটা পরবর্তী ক্লাসে যেন উল্লেখ করা হয়। ভাই আসসালামু আলাইকুম। ভাই আরেকটা বিষয়, সেটা হচ্ছে ওই এলসি তে অনেক বায়ার বিভিন্ন রকমের ডিক্লারেশন চায়, তো এই ডিক্লারেশন গুলোও এর সাথে একটু অ্যাড করে নিন প্লিজ, কারণ অনেক এই ডিক্লারেশন গুলোর সাথে অনেকেই পরিচিত না, আমার যেমন হয়। ডিক্লারেশন মানে কিরকম ডিক্লারেশন? যেমন ওই অনেকে ওই যে অ্যাডোস্টাইপ ডিক্লারেশন চায়, তারপর জি। কার্টুনের মধ্যে অ্যাডোস্টাইপ যেটা ডিক্লারেশন, যেটা রঙের যেটা কালারের যেটা, তারপর হচ্ছে আপনার এই কন্টেনার কার্টুনের ভিতর কোনো কাঠ থাকা যাবে না, বিভিন্ন টাইপের এরকম ডিক্লারেশন আছে।
তো এই ডিক্লারেশন গুলো একটু মানে আলোচনা করেন, তাহলে মানে আমাদের জন্য ভালো হয়। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমাদের পরবর্তী ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। আর এই আজকে ডকুমেন্টটা নিয়ে স্টাডি করলে পরবর্তী ক্লাসে আলোচনাটা আরো ভালো হবে আর কি আমার মনে হয়। কারণ আজকে তো মনে হয় না কেউ ডকুমেন্ট স্টাডি করছে, আমি ছাড়া শুধু আমিই করছি, আর মনে হয় না কেউ করছে। তারপর আপনার চেষ্টা করেন যাতে ডকুমেন্ট গুলো স্টাডি করতে, তাহলে যাতে আপনাদের শিখার সুবিধার্থে আর কি, এছাড়া আর কিছু না। আমাদের এখানে সবচেয়ে বেশি কঠোর পরিশ্রম করে সজল ভাইয়ে, উনি যা পায় সবই মোটামুটি কিছু না কিছু করে ওগুলো নিয়ে। কি ভাই? না বলতেছি মানে এখানে সবার থেকে আপনার আগ্রহটা একটু অন্যরকম আর কি, যা পান আপনি সবগুলো নিয়ে চেষ্টা করেন কিছু না কিছু বের করতে আর কি। আমাদের অ্যাক্সেসরিজ ক্লাস অনেক কিছু লিমিটেড আছে, মানে ক্লাস লিমিটেড। বুঝতে পারছি। তারপরে ভাই আপনি যেভাবে রেকর্ডিং বন্ধ করে দিলাম। চেষ্টা করেন, হ্যাঁ বদ্ধ করে দেন, আপনি যেভাবে চেষ্টা করেন আসলে সবাই মনে হয় না ওইভাবে চেষ্টা করে, চেষ্টা করলে